ওয়েলকাম স্টুডেন্টস। হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, স্পারোজেনেসিস অলরেডি তোমরা পড়েছো। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা ফেনোমেনন হলো মেনস্ট্রুয়েশন সাইকেল। স্ত্রীদের একটা ইউনিক পাওয়ার রয়েছে সন্তান ধারণ করার ক্ষমতা। সন্তান ধারণ করার ক্ষমতা কিন্তু পুরুষদের নেই। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে স্ত্রী দেহে যেহেতু প্রকৃতি একটা বিশেষ ক্ষমতা দিয়েছে, স্ত্রী দেহের এই সিস্টেমটাকে যাতে ঠিকঠাক মতো থাকে, সন্তান ধারণ যাতে মহিলারা ঠিক মতো করতে পারেন, তার জন্য যত্নশীল হওয়া উচিত। এবং বর্তমান ফার্স্ট লাইফের বিভিন্ন উপাদান যেগুলোকে আমরা বাস্তব জীবনে গ্রহণ করি, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, সিনথেটিক ফুড, ড্রাগ ডিপেন্ডেন্স, এই সমস্ত জিনিস যেগুলোকে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে কোনো না কোনোভাবে গ্রহণ করে থাকি, সেগুলো দেহের উপরে প্রভাব বিস্তার করে। তো এর প্রভাবটা অনেক ক্ষেত্রে গিয়ে পড়ে কিন্তু সন্তান ধারণ করার ক্ষমতার উপর। সন্তান ধারণ করা স্ত্রীদের এই ইউনিক পাওয়ারটা ডিপেন্ড করে মেনস্ট্রুয়েশন সাইকেলের উপর, প্রপার মেনস্ট্রুয়েশন সাইকেল। স্ত্রীদের একটা নির্দিষ্ট বয়সের পর, মোটামুটি বলা যায় যে 8 থেকে 13 বছর বয়সে স্ত্রী দেহে মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হয়। মেনার্কি বলা হয় এই সময় মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হওয়াকে বলা হয় মেনার্কি। আর একটা নির্দিষ্ট বয়সের পর গিয়ে অ্যাপ্রক্সিমেটলি অ্যাবাভ 40, 45 এই এজে গিয়ে মেনস্ট্রুয়েশন সাইকেল স্টপ হয়ে যায়, তাকে বলা হয় মেনোপজ। তো অ্যাকচুয়ালি 8 থেকে 13 বছর বয়সে যে মেনার্কি শুরু হবে, এই সময় স্ত্রী দেহে কিছু হরমোনাল চেঞ্জ আসতে শুরু করে, বিশেষ করে পিটুইটারি থেকে নির্গত FSH এবং LH, এই দুটো হরমোনের প্রভাবে কিন্তু স্ত্রী দেহের ডিম্বাশয় এবং ইউটেরাসের মধ্যে কিছু পরিবর্তন আসতে শুরু করে দেয়। একটা নির্দিষ্ট বয়সের পর পিটুইটারি থেকে এই দুটো হরমোনের সিক্রেশন ইরেগুলার হতে শুরু করে দেয়, যার জন্য এই সময় ইউটেরাস এবং ডিম্বাশয়ের মধ্যে যে পরিবর্তনগুলো স্বাভাবিকভাবে এত বছর ধরে হয়ে আসছিল, সেগুলো ইরেগুলার হতে শুরু করে, একসময় স্টপ হয়ে যায়। তো 8 থেকে 13 বছরের মধ্যে যখন মেনার্কি শুরু হয়, অর্থাৎ মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হয়, তখন যে পরিবর্তনগুলো আসে, সে দুটো পরিবর্তন পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সামঞ্জস্য রেখে দুটো পরিবর্তন হয়, দুটো অর্গানের মধ্যে পরিবর্তন হয়। একটা হচ্ছে ইউটেরাইন সাইকেল, আলাদা ওভারিয়ান সাইকেল। ওভারির মধ্যে ওভারি স্ট্রাকচার ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে অলরেডি আমি বলেছি। তো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে যে ওভারি এবং ওভারির মধ্যে ফলিকুলার ফেজ, ফলিকুলার সাইকেল, তার মধ্যে অপরিণত ডিম্বাণু বা ইম্যাচিওর ফলিকল, তারা একটু একটু করে ম্যাচিওর ফলিকল, একসময় রাফচার্ড ফলিকল, অর্থাৎ ফলিকল রাফচার্ড হয়ে যায় এবং ডিম্বাণুটা ফ্যালোপিয়ান টিউবে এসে উপস্থিত হয়। তো ডিম্বাশয়ের মধ্যে যে ডিম্বাণু তৈরি হলো, ডিম্বাণু তৈরি হওয়ার পরে ডিম্বাণু ফ্যালোপিয়ান টিউবে ওয়েট করে থাকে। স্ত্রী দেহে ওই সময় কিন্তু ধরেই নেয় যে ডিম্বাণুটা নিষিক্ত হবে। তো যদি ডিম্বাণু নিষিক্ত হয়, যে সেলটা নেক্সট জেনারেশনের যে ফার্স্ট সেল তৈরি হবে, যাকে জাইগোট, তাহলে জাইগোট প্রথম তৈরি হওয়ার পর ওই জাইগোটের নারিশমেন্ট, ওর সেটেলমেন্ট এবং ওর প্রয়োজনীয় উপাদান যা কিছু প্রয়োজন, সেগুলো সাপ্লাই করতে হবে। তার জন্য বডিকে তৈরি করতে হয়। স্ত্রী দেহে ওই জাইগোটটাকে প্রপার নারিশমেন্ট, প্রপার সেটেলমেন্ট এবং প্রপার এসেনশিয়াল কম্পোনেন্টগুলোকে সাপ্লাই করার জন্য ইউটেরাসের মধ্যে কিছু পরিবর্তন শুরু হয়ে যায়। এটা পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, মানে ডিম্বাশয়ের মধ্যে পরিবর্তন হবে, অটোমেটিক্যালি কিন্তু ইউটেরাসের মধ্যে পরিবর্তন হতে শুরু করে দেবে। সেই জন্য ওভারিয়ান সাইকেল তার সঙ্গে সামঞ্জস্য রেখে ইউটেরাইন সাইকেল একসাথে চলতে থাকে। এই দুটো সাইকেল পরস্পরের সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট করে করে চলে। কখনো এমন নয় যে ওভারিয়ান সাইকেল হবে ইউটেরাইন সাইকেল হবে না, বা ইউটেরাইন সাইকেল হবে ওভারিয়ান সাইকেল হবে না, এমনটা ব্যাপার নয়। এর সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে থাকে। স্ত্রী দেহে অ্যাপ্রক্সিমেটলি 28 ডেজ ইন্টারভ্যালে এই আবর্তনগুলো চলতে থাকে। তো মেনস্ট্রুয়েশন সাইকেল প্রতি 28 দিন অন্তর অন্তর যে পরিবর্তনগুলো শুরু করে, সেই পরিবর্তনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা ওভারিয়ান সাইকেল, অ্যানাদার ওয়ান ইউটেরাইন সাইকেল। ওভারিয়ান সাইকেলে দুটোই কিন্তু 28 দিনের মধ্যে, যেহেতু একই সময়ের মধ্যে দুটো ঘটনা ঘটছে, একই সময়ের মধ্যে ওভারিয়ান সাইকেল ঘটবে, ওই একই সময়ের মধ্যে কিন্তু ইউটেরাইন সাইকেল ঘটবে। তো ওভারিয়ান সাইকেলের যে ঘটনাগুলো ঘটে, যদি আমি ফার্স্ট ডে থেকে 28 ডেজ এইভাবে আমি হিসাবটাকে ধরি, তাহলে ফার্স্ট ডে থেকে আপ টু 14th ডে ওভারির মধ্যে ফলিকুলার ফেজ চলতে থাকে, অর্থাৎ অপরিণত ডিম্বথলি বা ইম্যাচিওর ফলিকল, ধীরে ধীরে গ্রোয়িং ফলিকল, গ্রাফেন ফলিকল, রাফচার্ড ফলিকল,
এই যে অপরিণত ডিম্বতলী ধীরে ধীরে পরিণত হবে, দ্যাট ইজ ফলিকুলার ফেজ। 14th ডেতে গিয়ে ওই রাপচার্ড ফলিকল থেকে, রাপচার্ড মানে বিদীর্ণ ডিম্বতলী, ডিম্বতলী বিদীর্ণ হলে ওর থেকে ডিম্বাণুটা বেরিয়ে আসবে এবং ডিম্বাণুটা ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে ওয়েট করবে। ওই যে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বেরিয়ে আসা, দ্যাট ইজ ওভিউলেটরি ফেজ। 14th ডে, এই 14th ডেটা একদিন কম বেশি হতেই পারে, এটা 13th বা এটা 15th হতে পারে। অ্যাপ্রক্সিমেটলি 14th ডেতে গিয়ে কিন্তু ওভিউলেটরি ফেজ হয়। ওভাম বেরিয়ে এলো, ডিম্বাশয় থেকে ওভাম বেরিয়ে আসে। ডিম্বাশয় থেকে ওভাম বেরিয়ে আসার পরে ডিম্বাশয়ের মধ্যে ডিম্বথলির বাকি অংশ, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে ডিম্বাশয়ের গঠন যখন বলেছিলাম তার মধ্যে কিন্তু আমি বলেছি যে কর্পাস লিউটিয়াম বা পিত গ্রন্থি, ডিম্বাণু বেরিয়ে আসার পরে ডিম্বথলির বাকি পার্টটা কর্পাস লিউটিয়াম। এই কর্পাস লিউটিয়ামটা থাকে অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থি, এটা এন্ডোক্রিন গ্ল্যান্ড হিসাবে, টেম্পোরারি এন্ডোক্রিন গ্ল্যান্ড। অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থি প্রোজেস্টেরন সিক্রেশন করার জন্য থেকে যায়। কারণ ডিম্বাণু যদি নিষিক্ত হয়ে যায়, ফ্যালোপিয়ান টিউবে ওয়েট করার সময় ডিম্বাণু যদি নিষিক্ত হয়ে যায় তাহলে প্রেগন্যান্সি হবে। সেক্ষেত্রে প্রেগন্যান্সির জন্য এসেন্সিয়াল হরমোন যেটা প্রোজেস্টেরন, প্রোজেস্টেরন হরমোনের লেভেলটা বডিতে বাড়া দরকার। সেজন্য কর্পাস লিউটিয়াম অর্থাৎ পিত গ্রন্থি থেকে প্রোজেস্টেরন হরমোন সিক্রেশন হবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত নিষিক্ত হচ্ছে, ডিম্বাণুরা নিষিক্ত হচ্ছে, সেটা কনফার্মেশন আসছে, ততক্ষণ পর্যন্ত কর্পাস লিউটিয়াম অর্থাৎ ডিম্বথলির বাকি পার্টটা, ডিম্বাণু বেরিয়ে যাওয়ার পরে বাকি পার্টটা কর্পাস লিউটিয়ামটা থাকবে ডিম্বাশয়ের মধ্যে। কিন্তু ডিম্বাণু যদি নিষিক্ত না হয় কর্পাস লিউটিয়াম ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। 14th ডেতে ওভাম বেরিয়ে আসার পর থেকে আপ টু 28th ডে, এই সময় অপরিণত তোমার রাপচার্ড যে বিভিন্ন ডিম্বথলি, ডিম্বথলি থেকে ডিম্বাণু বেরিয়ে আসার পরের বাকি পার্টটা কর্পাস লিউটিয়াম থেকে যাবে, এটা বলে লিউটিয়াল ফেজ। এবং লিউটিয়াল ফেজটাকে নিয়ন্ত্রণ করে লিউটিনাইজিং হরমোন, ফলিকুলার ফেজটাকে নিয়ন্ত্রণ করে ফলিকল স্টিমুলেটিং হরমোন। 28 ডেজের পরে এই আবর্তনটা আবার চলতে থাকবে। সেম টাইমে ইউটেরাসের মধ্যে কি ঘটনা ঘটে, একই সময়ের মধ্যে যে সময় ফলিকুলার ফেজ চলছে ওই একই সময় মেনস্ট্রুয়েশন ফেজ চলে। ডিম্বাণু যদি নিষিক্ত না হয়ে থাকে, দেখো ডিম্বাণু নিষিক্ত যদি হবে, যেহেতু ডিম্বাণু নিষিক্ত হবে ধরেই নেওয়া হয়েছে, ডিম্বাণু তৈরি হয়েছে মানে ডিম্বাণু নিষিক্ত হবে, ডিম্বাণু নিষিক্ত হবে ধরে নেওয়া হয়েছে, বডি সেটাকে ধরে নিয়েছে এবং সেই হিসাবে কিন্তু ইউটেরাসের মধ্যে একটা এন্ডোমেট্রিয়াল বেড তৈরি হয়েছে, রক্তজালকের বিছানা। কেননা নিষিক্ত ডিম্বাণুর নারিশমেন্টের জন্য। যদি ডিম্বাণু নিষিক্ত না হয় তাহলে ওই এন্ডোমেট্রিয়াম বেড, যেটা রক্তজালক, ওই ব্লাড ক্যাপিলারি উইথ মিউকাস এবং অনিষিক্ত ডিম্বাণু, এগুলো সব কিন্তু ইউটেরাস থেকে দেহের বাইরে বেরিয়ে আসবে, একটু একটু করে বেরিয়ে আসবে। এই সময়টাকে বলা হয় মেনস্ট্রুয়েশন ফেজ। এটা অ্যাপ্রক্সিমেটলি 1 দিন থেকে 3 দিন 4 দিন পর্যন্ত চলতে পারে। ম্যাক্সিমাম 6 দিন পর্যন্ত যদি মেনস্ট্রুয়েশন ফেজ হয়, তাকে ইউটেরাসের মধ্যে থেকে এই রক্তজালকগুলোকে যদি রাপচার্ড হয়ে যায়, ছিঁড়ে বেরিয়ে চলে আসে, স্বাভাবিকভাবে ইউটেরাসের মধ্যে ইউটেরাস ক্ষতিগ্রস্ত হবে, সেটাকে রিপেয়ার করা দরকার। সেই জন্য পরের এই 6 থেকে 14th ডে পর্যন্ত, যে 14th ডেতে ওভারির মধ্যে কিন্তু ওভিউলেটরি ফেজ চলছে, এই 14th ডে পর্যন্ত ইউটেরাসের মধ্যে রিপেয়ারিং ফেজ চলবে। 6th to 14th রিপেয়ার হবে, ইউটেরাসের মধ্যে রিপেয়ার হবে। এই রিপেয়ার হবার পর, রিপেয়ার হবার আবার নতুন করে রক্তজালক তৈরি হবে, আবার এন্ডোমেট্রিয়াল বেড তৈরি হবে, আবার মিউকাস ওখানে সঞ্চারিত তৈরি হবে। ডিম্বাশয়ের মধ্যে লিউটিয়াল ফেজ চলছে, ডিম্বাণু বেরিয়ে এসছে, ডিম্বাণু যদি নিষিক্ত হয়ে থাকে তাহলে কিন্তু নিষিক্ত ডিম্বাণু এসে এন্ডোমেট্রিয়াল বেডে থাকবে এবং সেখান থেকে সন্তান ধীরে ধীরে বড় হবে। কিন্তু যদি নিষিক্ত না হয়, প্রি মেনস্ট্রুয়েশন ফেজ, যত প্রি মেনস্ট্রুয়েশন ফেজ শেষের দিকে আসতে থাকে, রক্তজালকগুলো ধীরে ধীরে লুজ হতে শুরু করে, যে টান টান ভাবটা সেটা থাকে না। এক সময় আফটার 28 ডেজ কি হবে, মেনস্ট্রুয়েশন ফেজ, মানে ওই যে ব্লাড ক্যাপিলারি ছিল সেটা কিন্তু আবার বেরিয়ে চলে আসবে। এইভাবে 28 ডেজ অল্টারনেটলি এই ঘটনাগুলো ঘটতে থাকে। ওভারিয়ান ফেজ, ইউটেরাইন ফেজ, এই ওভারি এবং ইউটেরাসের মধ্যে পরস্পরের সঙ্গে সামঞ্জস্য রেখে যে ঘটনাগুলো ঘটে, দ্যাট ইজ মেনস্ট্রুয়েশন সাইকেল।
মানুষ সহ অন্যান্য প্রাইমেটদের ক্ষেত্রে বা মাদক মানুষ সহ অন্যান্য প্রাইমেটদের ক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর রেগুলেশন, এটা হরমোনাল রেগুলেশন, এটা চলতেই থাকে। স্ত্রী দেহের মধ্যে যেহেতু এই বিশেষ ধরনের ঘটনাগুলো ঘটে, অতএব স্ত্রী দেহের ইউনিক পাওয়ারটাকে মেনটেন করা উচিত। কারণ পুরুষ দেহ সন্তান ধারণ করার ক্ষমতা নেই, স্ত্রী দেহ সন্তান ধারণ করার ক্ষমতা আছে কেবলমাত্র ওভারিয়ান ফেজ এবং ইউটেরাইন ফেজের জন্য। এবং এই দুটো ফেজ, এই দুটো দশা, এই দুটো অর্গানের মধ্যে যে ঘটনাগুলো ঘটে সেগুলো নিয়ন্ত্রিত হয় হরমোন দ্বারা, বিশেষ করে ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন। ফলিকুলার ফেজে ফলিকল থেকে সিক্রেশন হয় ইস্ট্রোজেন হরমোন এবং পারপাস লিউটিয়াম থেকে নির্গত হবে যদি নিষিদ্ধ হয় প্রজেস্টেরন হরমোন। তাহলে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এফএসএইচ, এলএইচ এই হরমোনগুলো কিন্তু টোটাল এই ঘটনাগুলোকে নিয়ন্ত্রণ করে। অতএব স্ত্রীদের এই হরমোন ব্যালেন্সটা মেনটেন করা ভীষণ এসেন্সিয়াল। যদি হরমোন ব্যালেন্স মেনটেন না হয়, আগেই বলেছিলাম আমি, হরমোন ব্যালেন্স মেনটেন নাও হতে পারে, শরীরের স্বাভাবিকতা নষ্ট হয়ে যেতে পারে। কিভাবে? যদি আমরা এক্সেসিভ ড্রাগ ডিপেন্ডেন্স হয়ে যাই, ঔষধ নির্ভর, মেডিসিন ডিপেন্ডেন্ট, যে কোনো কারণে অতিরিক্ত পরিমাণে ওষুধ কনজিউম করা, ওষুধ খেয়ে দিয়ে নেওয়া এবং অতিরিক্ত ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, সিনথেটিক ফুড এগুলো কনজিউম করলে এই সিস্টেমগুলো কিন্তু ইরেগুলার হতে শুরু করে দেয়। তখন সমস্যা দেখা যায় পরের জেনারেশনের জন্য সন্তান ধারণ করার ক্ষমতা স্ত্রী দেহে একটু একটু করে নষ্ট হতে শুরু করে। অতএব স্ত্রী দেহে যাতে ওভারিয়ান সাইকেল এবং ইউটেরাইন সাইকেল প্রপারলি হতে পারে তার জন্য শরীরের হরমোনাল ব্যালেন্স মেনটেন করা দরকার, খাবার দাবার মেনটেন করা দরকার। ঠিক আছে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে মেনস্ট্রুয়েশন সাইকেল খুব ইম্পর্টেন্ট একটা ফেনোমেনন। অতএব জিনিসটাকে ভালো করে বুঝুন। থ্যাংক ইউ।